Auzubillahi minash shaitani rajim. Bismillahir Rahmanir Rahim. Dear students and viewers, welcome to Matiranga Residential Online School. I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. Dear students, this is MD Hassan Ali, Assistant Teacher of Matiranga Residential School. Today, I am going to discuss an important topic about narration. Part 4. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ন্যারেশনের চতুর্থ পর্বে এসে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি আগে আমরা নিয়মগুলোতে যাওয়ার পূর্বে ইম্পারেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে আগে সেটা একটু দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা সাধারণত আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুনয়, বিনয় ইত্যাদি প্রকাশিত হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ হিসেবে লিখি, এখানে দুটো সেন্টেন্স লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো তোমাদেরকে বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত মূল ভার্ব দিয়ে শুরু হয়। যেমন এক্সকিউজ মি, স্যার। আমরা আরেকটা সেন্টেন্স লিখি, do the sum। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত মূল ভার্ব দিয়ে শুরু হয়। তো আমি আবার একটু রিভিউ করি। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে বাক্য দ্বারা সাধারণত আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুনয়, বিনয় ইত্যাদি প্রকাশিত হয়, সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স মূলত মূল ভার্ব দিয়ে শুরু হয়। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মগুলো। রুল 1, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করে আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আদেশ বোঝায়, আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে
অ্যাডভাইস অনুরোধ বোঝালে রিকোয়েস্ট ইত্যাদি বসে। বি হলো রিপোর্টিং ভার্ব এর পর টু বসে। সি সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ডু উঠে যাবে এবং নট টু বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই নিয়মগুলো অনুসরণ করি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে খুব সহজেই করতে পারবো। যেমন মাদার said to me, do not run in the sun. Mother said to me, do not run in the sun. মা আমাকে বলল যে সূর্যের আলোয় বা রোদে দৌড়াদৌড়ি করো না। আমরা এটাকে যদি ইনডাইরেক্ট করি, প্রথমে সাবজেক্ট লিখে বলবো রিপোর্টিং স্পিচের মাদার ইজ সেড পরিবর্তন হয়ে বলা হচ্ছে এখানে উপদেশ বোঝাচ্ছে। মা আমাকে উপদেশ দিলেন যাতে আমি রোদে না দৌড়াই। তাহলে যেহেতু পাস্ট ফর্মে আছে, রিকোয়েস্ট না লিখে রিকোয়েস্টেড লিখবো, সরি অ্যাডভাইস হবে, অ্যাডভাইসড মি। এখানে বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের পর টু বসে। আমরা যখন রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে যখন অবজেক্টে লিখবো, এরপরে কনজাংশন হিসেবে টু ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে টু হয়। আমরা এর পূর্বে যে অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি সেখানে দ্যাট ব্যবহার করতে হয়েছিল, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি হা না দিয়ে জবাব দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইফ ওয়েদার কনজাংশন হিসেবে ব্যবহার করতে হয়। এবং দ্বিতীয়টি ছিল যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে সেখানে কনজাংশন হিসেবে বা সংযোজক অব্যয় হিসেবে ইন্টারোগেটিভ প্রোনাউনটি ব্যবহার করতে হবে। তো এখানে ব্যতিক্রম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বা ইফ ওয়েদার কিছু হবে না, সংযোজক হিসেবে টু ব্যবহার করতে হবে। সরি, যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, আমাদের সিতে বলা ছিল সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ডু উঠে যাবে এবং নট টু বসবে। তাহলে আমরা এখানে ডু তুলে দিব, নট টু ব্যবহার করতে হবে। এরপরে বাকি অংশটুকু যেভাবে আছে মূল ভাব থেকে শুরু করে রান এর মূল ভার্বের বেস ফর্ম এবং বাকি অংশ লিখে দিব। মাদার সেড টু মি, ডু নট রান ইন দ্য সান। আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করবো, মাদার অ্যাডভাইসড মি, মা আমাকে উপদেশ দিলেন নট টু রান ইন দ্য সান, রোদে না দৌড়ানোর জন্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা উদাহরণ দেখি। টিচার
said to me, study attentively. শিক্ষক আমাকে বললেন মনোযোগ সহকারে পড়ালেখা করো। তাহলে এই সেন্টেন্সটা দিয়ে আমরা যখন বাংলা অর্থ করি তখন বোঝা যাচ্ছে যে শিক্ষক আমাদেরকে উপদেশ দিলেন। তার মানে আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে অ্যাডভাইস হবে। যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে অ্যাডভাইসের পাস্ট ফর্ম লিখতে হবে, এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে মি এর পরে টু দিয়ে মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু লিখে দিলেই ইনডাইরেক্ট হয়ে যাবে। ইনডাইরেক্ট। টিচার advised me to study attentively. এই শিক্ষার্থীরা তখন আমরা যেটা শিখলাম এটা হচ্ছে সেন্টেন্সটি যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়। এখন আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভোকেটিভ কেস থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটিতে যদি ভোকেটিভ কেস থাকে তাহলে সেটা কিভাবে পরিবর্তন করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভোকেটিভ কেস থাকে, শিক্ষার্থীরা ভোকেটিভ কেস অর্থ হলো সম্বোধন পদ। আমরা যখন কারো দৃষ্টি আকর্ষণ করি, দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা তাকে বিভিন্ন সম্বোধন করে থাকি। যেমন স্যার, টিচারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে স্যার বলে সম্বোধন করি, বা আমাদের বয়সে যারা ছোট তাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ করতে যাই তাহলে তাদেরকে নাম ধরে ডাকি। আবার বন্ধুদের যখন দৃষ্টি আকর্ষণ করি তখন তাদেরকে ফ্রেন্ডস বলে সম্বোধন করি। এগুলো হচ্ছে ভোকেটিভ কেস। এই ভোকেটিভ কেস যদি থাকলে ভোকেটিভ কেস বাদ দিয়ে ইনডাইরেক্ট করতে হবে। অথবা ভোকেটিভ কেজের বদলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করতে হবে বা লিখতে হবে। অ্যাড্রেসিং অ্যাজ লিখতে হবে। এক্সাম্পল, টিচার said to me, ইকবাল go there. এই ইকবালটা হচ্ছে ভোকেটিভ কেস। অর্থাৎ ইকবালের দৃষ্টি আকর্ষণ করার জন্য টিচার তার নাম ধরে সম্বোধন করলেন। আমরা যখন এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তাহলে দুটো নিয়ম আছে। একটা হচ্ছে ভোকেটিভ কেসটাকে বাদ দিয়ে করতে পারি, অথবা ভোকেটিভ কেস যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যাড্রেসিং অ্যাজ হিম, ইকবাল বলে লিখে আমরা ইনডাইরেক্ট করতে পারি। আমি দুটোই করব। টিচার শিক্ষক ইকবালকে আদেশ করলেন, তাহলে এখানে অর্ডার লিখবো। যেহেতু পাস্ট ফর্ম আছে আমরা অর্ডারের পাস্ট ফর্ম লিখবো অর্ডার me to go there.
অথবা টিচার addressing me as Iqbal. And ordered me to go there. শিক্ষার্থীরা এটা দুইভাবে করা যায়, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই গ্রহণ করবে। আমার মনে হয় এটা প্রথম নিয়মটা অনুসরণ করলে বেটার হবে, যেহেতু এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। লেটস বা লেটাস দিয়ে শুরু হলে প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে প্রপোজ লিখতে হয়। দুই, রিপোর্টেড স্পিচ এর পূর্বে দ্যাট ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পূর্বে যে দুটো নিয়ম করেছিলাম সেখানে কিন্তু দ্যাট ছিল না, সেখানে ছিল কনজাংশন হিসেবে টু ব্যবহার করতে হতো। কিন্তু এখানে যখন ল্যাট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হলো, আমরা এটাকে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো তাহলে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। 3 নম্বর, দ্যাট এর পর সাবজেক্ট প্লাস শুড প্লাস লেটস বা লেটাসের পরের অংশ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এক্সাম্পল, he said to me, let's arrange a picnic. He said to me, let's arrange a picnic. সে আমাকে বলল চলো আমরা একটি পিকনিক বনভোজনের আয়োজন করি। যেহেতু এখানে এটা লেটাস বা লেটস দিয়ে শুরু সেন্টেন্স এবং এর দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে আমাদের এই নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ইনডাইরেক্ট করতে হবে। ইনডাইরেক্ট ই রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে প্রপোজ সেন্টেন্সটি পাস্ট ফর্ম আছে, তাহলে আমাদেরকে প্রপোজের পাস্ট ফর্ম লিখতে হবে, প্রপোজড মি। এরপর কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট যেহেতু অ্যাস আছে, এটা লেট আস মানে হলো লেটস, অর্থাৎ হলো লেট আস। আসের সাবজেক্টিভ ফর্ম হবে উই। এরপর বলছে যে সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হবে, উই শুড। এরপর লেটস বা লেটাসের পরের অংশ বসে যাবে। লেটস এর পরের অংশ হচ্ছে অ্যারেঞ্জ এ পিকনিক, তাহলে অ্যারেঞ্জ এ পিকনিক আমরা লিখি
অ্যারেঞ্জ পিকনিক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। লেটস বা লেটাস দিয়ে যদি শুরু হয়, প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ হবে। রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসাতে হবে। দ্যাটের পর সাবজেক্ট প্লাস শুড প্লাস লেটাসের পরের অংশ হবে। তো আমরা যদি লিখি হি সেড টু মি লেটস অ্যারেঞ্জ এ পিকনিক, যেহেতু এটা আমরা একটি বনভোজনের আয়োজন করি, চলো আমরা একটি বনভোজনের আয়োজন করি, এটা প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে প্রপোজড হবে, কনজাংশন দ্যাট হবে, এরপর সাবজেক্টের পর শুড হবে। অর্থাৎ হি প্রপোজড মি দ্যাট উই শুড অ্যারেঞ্জ এ পিকনিক। আমরা এখন যদি বাক্যটি লেট দিয়ে শুরু হবে কিন্তু প্রস্তাব বোঝাবে না, লেটের পরে লেট প্লাস হিম আর অথবা দ্যাম দিয়ে শুরু হলে প্রস্তাব না বোঝালে, যদি বাক্যটি দিয়ে প্রস্তাব না বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ না হয়ে অ্যাজ ইউজুয়াল রিকোয়েস্ট বা টেল ব্যবহার করতে পারি আমরা। টেল বা টোল্ড বসবে। রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসবে, এটা ঠিক আছে। দ্যাটের পর সাবজেক্ট প্লাস, এখানে একটু পরিবর্তন হবে, সাবজেক্ট প্লাস মে, মাইট or might be allowed to. Allowed to plus allowed to বসবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি এই নিয়মগুলো অ্যাপ্লাই করে, he said to me let me come in. সে আমাকে বলল আমাকে ভিতরে আসতে দিন। তাহলে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, হি সেড টু পরিবর্তন হয়ে টোল্ড লিখবো আমরা, যেহেতু ফার্স্ট ফর্মে আছে টোল্ড মি, কনজাংশন দ্যাট, এরপর সাবজেক্ট লেট মি এর সাবজেক্টিভ ফর্ম আই মে অর মাইট লিখবো, যেহেতু এটা ফার্স্ট ফর্মে আছে তাহলে আমরা মাইট লিখবো, আই মাইট, পরের অংশটুকু বরাবর যেভাবে আছে হুবহু লিখে দিব, কাম ইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী নিয়মগুলো অনুসরণ করে তোমরা যদি বাসায় আরও বেশি করে অনুশীলন করো, এক্সারসাইজ করো, তাহলে নিয়মগুলো আরও সহজ হয়ে যাবে। এর পূর্বেও আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেটাও যদি দেখো তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। তোমরা বাসায় অবস্থান করবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।